দুইটি ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে একসাথে মিশ্রিত করলে ওই দ্রবণ থেকে মিশ্রিত দ্রবণের মধ্যে কোনো একটি যৌগের অদক্ষেপ সৃষ্টি হবে কিনা আমাদের এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে রসায়ন প্রথম পত্রে গুণগত রসায়নের মধ্যে। তো আজকে আমরা সেই ধরনের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো আমি প্রশ্নটা এখানে দিয়ে রাখছি। এখানে দুইটা পাত্র দেওয়া আছে। প্রথম চিত্র বলতে একটা পাত্র, এই পাত্রে 0.5 মোলার 50 মিলিলিটার পিকিউ দ্রবণ দেওয়া আছে। অন্য একটি পাত্রে 0.1 মোলার 50 মিলিলিটার XY দ্রবণ দেওয়া আছে। হ্যাঁ, আমি এখানে একটু আইডেন্টিফাই করে দিই, তোমাদের এখানে বুঝে নিতে হবে দ্রবকে। দ্রবণের মধ্যে যে দ্রব থাকবে এই দ্রবগুলোই মূলত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যখন দুইটা পাত্রের দ্রবণকে মিশ্রিত করা হবে অন্য একটা পাত্রের মধ্যে, এই দুইটা পাত্রের দ্রবণকে যখন অন্য একটা পাত্রের মধ্যে মিশ্রিত করা হবে তখন মূলত এই দ্রবণগুলোর মধ্যে থাকা যে দ্রবগুলো আছে তারাই একে অপরের সাথে বিক্রিয়া করবে। তো এখানে দ্রবকে সেটা একটু আইডেন্টিফাই করে নেবা প্রশ্নের মধ্য থেকেই। দেখো আমাদের এখানে পিকিউ দ্রবণ দেয়া আছে। পিকিউ দ্রবণ বলতে বোঝাচ্ছে এই পিকিউ দ্রবের দ্রবণ, ঠিক আছে। XY দ্রবণ দেয়া আছে, অর্থ হলো এখানে XY দ্রবের দ্রবণ। সুতরাং এই দুইটা দ্রবণকে যখন মিশ্রিত করা হবে একটা পাত্রের মধ্যে তখন এই দুইটা দ্রব একে অপরের সাথে বিক্রিয়া করবে। ওকে, প্রথমত এটুকু বুঝে নাও। এবার আসি, এখানে প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে PY2 অদক্ষিপ্ত হবে কিনা। এই PY2 এটা কে আসলে? এটা হলো এই দুইটা দ্রবের বিক্রিয়া করার ফলে যে উৎপাদ তৈরি হয়েছে, যে উৎপাদগুলো তৈরি হয়েছে তার মধ্যে একটা উৎপাদ হচ্ছে PY2। এই PY2 অধক্ষিপ্ত হবে কিনা, মানে ওই দ্রবণ থেকে তলানিতে জমা হবে কিনা, অর্থাৎ অদ্রবণীয় রূপে তৈরি হবে কিনা, সেটাই আমাদেরকে বের করতে হবে। এখানে একটা তথ্য দেওয়া আছে PY2 এর KSP অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট, যেটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল। এই PY2 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। ওকে, তো আমি যদি এই প্রশ্নটা সলিউশন করতে চাই, এই প্রশ্নটা যদি সলিউশন করতে চাই তাহলে আমাদের কয়েকটা বিষয়ের দিকে নজর দিতে হবে। প্রথমত আমাদের প্রশ্নে বলছে কি যে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে, তার মানে দুইটা পাত্রকে মিশ্রিত করতে হবে, দুইটা পাত্রের মিশ্রিত করতে হবে। মিশ্রিত করার পর যে বিক্রিয়া সংঘটিত হবে সেই বিক্রিয়ায় একটা উৎপাদ PY2, সেটা আমাকে যাচাই করে দেখতে হবে এই উৎপাদটা অদক্ষিপ্ত হবে কিনা। ওকে, তা এজন্য আমাদের একটা বিষয় মনে রেখো, এই বিক্রিয়াটা কি, কখন বিক্রিয়াটা হবে, কিভাবে হবে একটু দেখি। তো যদি মনে করো আমি এই দুইটা পাত্রের দ্রবণকে মিশ্রিত করি তখন আমাদের এই দুইটা দ্রবের মধ্যে বিক্রিয়া সংঘটিত হবে। একটা হচ্ছে PQ আর একটা হচ্ছে XY। ওকে, ফার্স্ট আমাদের এই চিন্তাটা করতে হবে। তাই বিক্রিয়া করার ফলে উৎপাদ কি হবে, একটা উৎপাদ কিন্তু কনফার্ম করে দিয়েছে PY2, তাহলে সেই উৎপাদটা লিখে ফেলি PY2। অপর উৎপাদ কি হবে মনে করো বুঝতে পারতেছো না, সমস্যা নেই, এখান থেকে বের করা যাবে। আমি এইটাকে মিলানোর জন্য, যেহেতু PY2 একটা সঠিক সংকেত, এটাকে মিলানোর জন্য আমি এটাকে একটু সমতাকরণ করার চেষ্টা করি। দেখো একটু খেয়াল করো, এখানে PY2, এখানে Y আছে কয় মোল, 2, আর এখানে 1 গুণ করলে 2 2 মোল, আর এই পাশে বিক্রিয়কের মধ্যে Y আছে কয় মোল, 1, এখানে 1 আর এই পাশে 1, তাহলে 1 গুণ করলে 1, তাহলে আমাদের হতে হবে 2 মোল। সেজন্য আমরা এখানে বাম পাশে 2 দিয়ে দেবো। এটা আমরা সবাই জানি কীভাবে সমতাকরণ করতে হয়। তো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে P, এখান থেকে এই Y, এই মিলে PY2 গঠিত হয়েছে। তাহলে আর থাকলো কি, থাকলো আছে এখানকার Q আর এখানকার আছে X। তাহলে সেটা নিয়ে আমরা উৎপাদ তৈরি করে ফেলি QX। সঠিক সংকেত লিখতে গেলে যোজনী আমরা দেখি, কারণ এখানে যদি এটা বোঝাই যাচ্ছে যে এখানে P যোজনী হচ্ছে 1, Q এর যোজনী 1, কারণ এখানে Y এর যোজনী 1, P এর যোজনী 2, তাহলে বোঝাই যাচ্ছে এখানেও অবশ্যই P এর যোজনী 2 আছে। ওকে, তা P এর যোজনী 2, তাহলে অবশ্যই Q এর যোজনীও এখানে 2 থাকবে। তাহলে 2 থাকার কারণে তাহলে আমরা লিখতে পারি অবশ্যই সেই Q এর যোজনী 2 X এর পাশে বসবে। দেখো এখন সমতাকরণটা ঠিক হয়ে গেছে। এখানে XY আছে, 2 মোল দেওয়ার কারণে 2 মোল X পরমাণু, 2 মোল Y পরমাণু, ঠিকই আছে, 2 মোল Y পরমাণু, 2 মোল X পরমাণু। আর এখানে PQ
পি 1 মোল কিউ 1 মোল পরমাণু হিসেবে আছে। এইভাবে আমরা বিক্রিয়াটা দেখে নেওয়ার পর চিহ্নিত করতে পারবো আসলে আমাদের কয়টা উৎপাদ এখানে তৈরি হয়েছে। মূলত উৎপাদ এখানে তৈরি হয়েছে দুইটা, যার মধ্যে এই PY2 এইটা অধক্ষিপ্ত হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। এখন মজার বিষয় এখানে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি উৎপাদ বা প্রোডাক্ট অধক্ষিপ্ত হবে কিনা এটা যাচাই করতে গেলে আমাদেরকে সেই উৎপাদের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল জানতে হবে। যে উৎপাদটি অধক্ষিপ্ত হওয়ার পরীক্ষা করতে বলছে সেই উৎপাদের আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল জানতে হবে। তা আমাদের একটা কিন্তু দেয়া আছে প্রশ্নের মধ্যে যে যৌগটার অধক্ষিপ্ত হওয়ার যাচাইকরণের কথা বলা হয়েছে সেই প্রোডাক্টটির দ্রাব্যতা গুণফল দেয়া আছে। তাহলে আমাদের কষ্ট করে এখন একটু কী করে নিতে হবে, এখানকার বিশ্লেষণ করে আমাদের আয়নিক গুণফলটা বের করে নিতে হবে, তারপরে অধক্ষিপ্ত হবে কিনা সে যাচাই প্রসঙ্গে যাব। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই PY2 এর আয়নিক গুণফল বের করা। এখন লক্ষ্য করো PY2 এর আয়নিক গুণফল বলতে কি বোঝায়, যার আয়নিক গুণফল বের করব মূলত আমরা তাকে একটু বিয়োজিত করে দেখব। কেন? তাকে বিয়োজন করলে পরে তার থেকে আমরা যে আয়ন পাবো সেই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলই কিন্তু আয়নিক গুণফল, তাই তো? সেজন্য আমরা এই উৎপাদটির বা এই প্রোডাক্টটিকে আমরা বিয়োজিত করে কি কি আয়ন তৈরি হয় সেই আয়নগুলো আমরা লিখে ফেলি। তাই আমি এটাকে বিয়োজন করি। এখন আয়ন তৈরির প্রক্রিয়াটা কি লক্ষ্য করো, এই যে যৌগটি এর সঠিক সংকেত তো PY2, ওকে? এর মধ্যে আমাদের জানতে হবে এখানে P এর যোজনী কত, Y এর যোজনী কত। তাহলে এখানে দেখা যাচ্ছে P এর যোজনী 2 আর Y এর যোজনী 1। সুতরাং আমরা যখন এটাকে আয়নিত করব এর যে দুইটা আয়ন তৈরি হবে, একটা আয়ন হবে P আয়ন আর একটা হবে Y আয়ন। তা P আয়নের চার্জটা কীভাবে লাগবো, এই যৌগের মধ্যে P কত যোজনীতে আছে সেই যোজনীটা এখানে আয়ন রূপে ব্যবহৃত হবে। তাহলে লিখে ফেলি, এখানে যোজনী যেহেতু 2 তাহলে আমরা 2 দিয়ে প্রথম অংশ। সাধারণত এইগুলো আমাদের এই সমস্যাগুলো সাধারণত স্বল্প দ্রবণীয় লবণের জন্য হয় সাধারণত। তাই স্বল্প দ্রবণীয় লবণের জন্য যেহেতু হয় তাহলে বুঝে নিতে পারি এটা একটা লবণ। আর লবণের প্রথম অংশটা সাধারণত এটা যেহেতু ইনঅর্গানিক কম্পাউন্ড, সুতরাং প্রথম অংশটা সাধারণত ধাতবী হয়, ধাতু হয়। তা ধাতু হওয়ার কারণে এটা পজিটিভ, আর পজিটিভ হওয়ার কারণে আমরা এখানে যোজনী 2 লিখে তার সাথে ধনাত্মক চার্জটা লিখছি। এর করে আমরা আয়নটা বের করে নিয়েছি। এরপরে এখানে দেখো Y এর যোজনী যেহেতু 2 1, Y এর যোজনী যেহেতু 1, সুতরাং Y এর উপরে একটা মাইনাস হবে। তাহলে প্রথম অংশ যদি পজিটিভ হয় তাহলে পরের অংশটা অবশ্যই নেগেটিভ হবে। এইভাবে বিয়োজিত হয়। আমরা সমতাকরণ যদি করে ফেলি তো এখানে Y আছে 2 মোল, আমাদের এই পাশে 2 মোল Y আয়ন হতে হবে। তাহলে আমরা এখানে 2 দিয়ে দেবো, ওকে? কোন অবস্থাতে এখানে তো 2 দিতে পারবো না, ওকে? এটা তো তোমরা জানো। তা এই যে PY2 এর আয়নিক গুণফল যদি আমরা বের করতে চাই তাহলে এই P আয়নের ঘনমাত্রা এবং Y আয়নের ঘনমাত্রাটা আমাদের জানতে হবে, ওকে? এই ঘনমাত্রার মানে উপযুক্ত ঘাতের যে গুণফলটা হবে সেটাই হবে আয়নিক গুণফল, ওকে? তাহলে এখন আমাদের করণীয় কি, এই P আয়ন এবং Y আয়নের ঘনমাত্রা বের করা। এই ঘনমাত্রাটা কিন্তু দেওয়া আছে, লক্ষ্য করো। এই P আয়নটা আসলে এই প্রথম চিত্রে প্রথম পাত্রের মধ্যে এর মধ্যে কিন্তু P আয়ন আছে, যেহেতু PQ দ্রবণ, এই দ্রবণের মধ্যে P আয়ন আছে, Q আয়নও আছে। আবার এই দ্বিতীয় পাত্রের দ্রবণের মধ্যেও X আয়ন আছে, Y আয়ন আছে, ক্লিয়ার? কিন্তু আমাদের ঘটনাটা ঘটেছে কিন্তু এই দুইটা পাত্রের মিশ্রিত করার পর, অর্থাৎ তারা আগে যে পাত্রের মধ্যে ছিল সেই পাত্রের মধ্যে যে ঘনমাত্রায় ছিল মিশ্রিত দ্রবণের পাত্রের মধ্যে কিন্তু সেই ঘনমাত্রায় থাকবে না। এটা আমরা তো বুঝতেই পারছি স্বাভাবিকভাবে। সমীকরণের মাধ্যমে দেখিনি যে কিভাবে এই P আয়ন এবং Y আয়নের ঘনমাত্রা মিশ্রিত দ্রবণে যে কতটুকু হচ্ছে, ওকে? এর জন্য আমরা যেটা করব, ছোট্ট একটা প্রসেস আছে যে দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণকে যখন কনভার্ট করা হবে, একটা থেকে আরেকটার মধ্যে তুলনা করা হবে, তার জন্য একটা সমীকরণ আছে। সমীকরণটা কি, যেমন আমি যদি P আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে চাই, P আয়নের ঘনমাত্রা আমি যদি নির্ণয় করতে চাই, দেখো সুন্দর একটা নিয়ম। আমরা কি জানি, আমরা জানি এই সম্পর্কটা তোমাদের জানতে হবে যে V1S1 = V2S2। এই V1টা কি,
ভি ওয়ানটা আছে আগে যে পাত্রের মধ্যে পি আয়নটা ছিল সেই পাত্রের মধ্যে সে কত আয়তনে ছিল, সেই পাত্রের দ্রবণের আয়তন, এবং সেই পাত্রের মধ্যে থাকা অবস্থায় তার ঘনমাত্রা S1। ভি টু আছে পরবর্তী যে মিশ্রণটা নেওয়া হয়েছে, যে পাত্রের মধ্যে মিশ্রিত করা হয়েছে সেই পাত্রের মধ্যে মিশ্রিত অবস্থায় তার আয়তন V2। আর এই S2টা হচ্ছে সেই মিশ্রিত দ্রবণের মধ্যে তার ঘনমাত্রা। আমাদের তো লাগবে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, অর্থাৎ দুইটা পাত্রকে আমি যদি একটু দেখাই, এরকম একটা পাত্রের মধ্যে এদেরকে মেশানো হয়েছে, এটাকেও এখানে নিয়ে মেশানো হয়েছে, এটাকেও এখানে নিয়ে মেশানো হয়েছে। তাহলে আগে যে আয়তনটা ছিল দুইটা পাত্রের মধ্যে সেই আয়তনটা পরবর্তীতে থাকবে না তো, কারণ দুইটা আলাদা আলাদা দ্রবণ এসে এখন আয়তনটা বেড়ে গেছে না, তাহলে অবশ্যই ঘনমাত্রা এখানে চেঞ্জ হয়ে যাবে। সেই ঘনমাত্রাটা আমাদের এখানে বের করতে হবে মূলত। তাহলে আমাদের এখানে বের করতে হবে S2। তাহলে S2 বের করতে গেলে V1 S1 বাই V2 লাগবো। আমরা এখানে আয়তনগুলোর মান বসিয়ে দিই। দেখো এই V1টা আছে আগের পাত্রের আয়তন, অর্থাৎ লক্ষ্য করো আমরা পি আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে পি আয়নটা আগে কোন পাত্রের মধ্যে ছিল? প্রথম পাত্রের মধ্যে ছিল। এই প্রথম পাত্রের মধ্যে তার ঘনমাত্রা কত ছিল বা আয়তন কত ছিল জানতে হবে। তাই প্রথম পাত্রের মধ্যে মনে রাখবা একটা দ্রবণের যে আয়তন হয়, ওই দ্রবণের মধ্যে যে দ্রব মিশে থাকে সেই দ্রবের যে আয়তন, ওই দ্রবের মধ্যে থাকা যে পদার্থগুলো আছে বা আয়নগুলো আছে তাদের আয়তনে তাই হবে। তাহলে এই পাত্রের মধ্যে দেখা যাচ্ছে দ্রবণের আয়তন আছে 50 মিলিলিটার। সুতরাং আমাদের এই পি আয়নের ঘনমাত্রার মধ্যে, এই ঘনমাত্রার জন্য আমাদের এই পাত্রের মধ্যে এই পি আয়নের কোন আয়তনের পাত্রের মধ্যে ছিল বা কত আয়তনের দ্রবণের মধ্যে ছিল? 50 মিলিলিটার আয়তনের দ্রবণের মধ্যে ছিল। সুতরাং আমরা সেটা লিখে ফেলি এখানে 50 গুণ আকারে আছে। S1টা কি? S1টা হচ্ছে এই পাত্রের মধ্যে অর্থাৎ পূর্বের পাত্রের মধ্যে তার ঘনমাত্রা কত। লক্ষ্য করো এখানেও একটা বিষয় আছে, এখানে দেওয়া আছে 0.5 মোলার 50 মিলিলিটার PQ দ্রবণ, তার মানে দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার। তাহলে 0.5 মোলার আছে দ্রবণের ঘনমাত্রা। মনে রাখবা দ্রবণের যে ঘনমাত্রা থাকবে ওইটাই মূলত দ্রবের ঘনমাত্রা, আর দ্রবের মধ্যে যে আয়নগুলো থাকবে সে আয়নগুলোর ঘনমাত্রা ওইটা। সুতরাং বলতে পারি এই 0.5 মোলার এই ঘনমাত্রাটা পি আয়নেরও ঘনমাত্রা। তাহলে পি আয়নের ঘনমাত্রা এখানে কত? 0.5 মোলার। তোমরা সাইডে নোট করে কিন্তু লিখবা, আমি বোঝানোর জন্য এবার লিখছি না, দেখে নাও। ডিভাইডেড বাই এই ভিটোটা কি? পরবর্তী মিশ্রিত দ্রবণে, অর্থাৎ এই দুইটা পাত্রের দ্রবণকে যে পাত্রে মেশানো হয়েছে ওই পাত্রের মধ্যে তার আয়তন কত হয়েছে। একটু খেয়াল করে দেখো সেই আয়তনটা কত হবে, সহজেই বের করতে পারবো। দেখো এই পাত্রের দ্রবণের আয়তন কত? 50 মিলিলিটার। এই পাত্রের দ্রবণের আয়তন কত? 50 মিলিলিটার। যখন তাদের দুইটা পাত্রের দ্রবণকে ঢালা হবে, এই পাত্রের মধ্যে ঢালা হবে, তখন আয়তন কত হয়ে যাবে? 50 মিলিলিটার 100 মিলিলিটার হয়ে যাবে। তাহলে পরবর্তীর যে পাত্রের মধ্যে তাকে ঢালা হয়েছে সেই পাত্রের মধ্যে তার আয়তনটা হচ্ছে কত? 100 মিলিলিটার। আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত আসবে একটু দেখি। এখানে আসবে 0.25, এভাবে আমরা মোলার লিখে দিতে পারি। ওকে, মোলার আর মোল পার লিটার একই কথা, আমরা মোলারও রাখতে পারি, মোল পার লিটারও লিখতে পারি। ওকে, তাহলে আমরা কিন্তু পি আয়নের ঘনমাত্রা নির্ণয় করে ফেলছি মিশ্রিত দ্রবণের মধ্যে। এখন শুধু বাকি থাকলো ওয়াই আয়নের ঘনমাত্রা নির্ণয়। একই রকমভাবে আমরা ওয়াই আয়নের ঘনমাত্রা নির্ণয় করে ফেলবো। তোমরা এটা পজ করে নিয়ে তুলে নিতে পারো, আমি এখানে লিখে ফেলি ওয়াই আয়নের ঘনমাত্রা। তাহলে একই রকমভাবে একই প্রসেসে আমরা জানি V1 S1 = V2 S2, সেভাবে আমরা লিখতে পারি একই রকমভাবে। দেখো এই ওয়াই আয়নটা কোথায় ছিল? আগে কোন পাত্রের মধ্যে ছিল? এই পাত্রের মধ্যে ছিল। এই পাত্রের মধ্যে থাকার কারণে এই পাত্রের মধ্যে তার কত আয়তনের দ্রবণের মধ্যে ছিল? 50 মিলিলিটার আয়তনের দ্রবণের মধ্যে ছিল। তাহলে লিখলাম 50 মিলিলিটার আয়তন দ্রবণের মধ্যে। এই পাত্রের মধ্যে ঘনমাত্রা কত ছিল ওয়াই আয়নের? একই রকমভাবে এখানে যেভাবে ঘনমাত্রা নির্ণয় করেছে, দ্রবণের যে আয়তন, দ্রবের মধ্যে থাকা আয়নগুলোর আয়তনও তাই। সুতরাং 50 মিলিলিটার। ঠিক এরকম দ্রবণের যে ঘনমাত্রা, সে দ্রবণের যে ঘনমাত্রা দ্রবের ঘনমাত্রা সেটাই হবে, দ্রবের আয়নের ঘনমাত্রা সেটাই হবে। সুতরাং এখানে দ্রবণের ঘনমাত্রা 0.1, এর মধ্যে থাকা যে দ্রব আছে সেই দ্রবের ঘনমাত্রা 0.1। সুতরাং দ্রবের মধ্যে যে আয়ন আছে সে আয়নের ঘনমাত্রা 0.1। তাহলে আমরা এখানে লিখে ফেলি 0.1। মিশ্রিত দ্রবণ বোঝাই যাচ্ছে 100 হয়ে গেছে দুটা পাত্রকে মিশালে পরে। তাহলে পরবর্তী আয়তনটা আছে 100। ফলাফল কত হয় দেখি।
0.05। আমরা একটা কাজ করে নিতে পারি যে আমি আগেরটায় যেহেতু V1S1 = V2S2 দেখছি, এখানে আমি V1 প্রাইম দিই, S1 প্রাইম দিই, V2 প্রাইম দিই, S2 প্রাইম দিই, এগুলো তুমি একটু লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এই আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে আমি এই V2 প্রাইম দেব না, কারণ এখানে আয়তন আগেও যা ছিল পরেও তাই আছে। মিশ্রিত দ্রবণের আয়তন তো দুইটার জন্য একই, দিলেও কোনো সমস্যা নাই। আর যদি তুমি একই রেখে দেখাতে চাও সেক্ষেত্রে এবার দেখাতে পারো। ওকে, আগেরটার জন্য একই রকম ভাবে এরকম, তাহলে এইগুলো শুধু চেঞ্জ হবে, এইগুলোর জন্য তুমি প্রাইম দেখা দিতে পারো। আর যদি এখানে প্রাইম দিয়েও দাও তাতেও কোনো সমস্যা হবে না, এটা ভুল কিছু ধরা হবে না। তুমি প্রাইম দিলে, সিঙ্গেল প্রাইম দিলে না ডাবল প্রাইম দিলে না কোন অক্ষর দিয়ে প্রকাশ করলে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট আছে তুমি রিলেশনটা দেখায় কোনো একটা রাশির মান বের করতে পারলে কিনা, এটাই ফ্যাক্ট। ঠিক আছে? আচ্ছা, তা আমরা এই আয়নগুলোর যখন ঘনমাত্রা পেয়ে যাব তখনই আয়নিক গুণফলটা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। ওকে, তো এখন আমরা আয়নিক গুণফলটা নির্ণয় করে ফেলি। কিভাবে আয়নিক গুণফল নির্ণয় করব? তাহলে আমরা লিখতে পারি PY2 এর আয়োনাইজড প্রোডাক্ট, তার মানে আয়নিক গুণফল, IP, আয়োনাইজড প্রোডাক্ট বা আয়নিক গুণফল কত হবে? এই যার আয়নিক গুণফল নির্ণয় করতে যাচ্ছি, PY2 এর আয়নিক গুণফল নির্ণয় করতে যাচ্ছি, সুতরাং PY2 এর যে আয়নগুলো পাওয়া গেছে তাদের ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে আমরা তো জানি যে ঘনমাত্রাকে এভাবে প্রকাশ করা হয়, আয়নটা লিখে থার্ড ব্র্যাকেট দেব, ইনটু এই আয়নটা আমি লিখব কত? Y মাইনাস, থার্ড ব্র্যাকেট দেব। এখন লক্ষ্য করো একটা বিষয় এখানে জানার আছে তোমাদের, আমাদের এই বিয়োজনটা তো সমতাকৃত করা আছে, এটা তো বোঝাই যাচ্ছে। অবশ্যই বিয়োজনটা সমতাকৃত করেই বিয়োজনটা করবা। এখন কথা হচ্ছে আয়নিক গুণফল যখন তুমি নির্ণয় করবা, এই আয়নগুলো এই মূল বিক্রিয়াতে, মানে বিয়োজনের যে বিক্রিয়াটা, আয়নটা তৈরি হয়েছে যেখান থেকে, যার থেকে, সেই বিক্রিয়ায় যে মোল সংখ্যাগুলো আছে, এখানে যেমন পি আয়নের মোল সংখ্যা কত? সমতাকরণের পর 1, এই মোল সংখ্যাটা উপরে পাওয়ার হয়ে যাবে, ঘনমাত্রার পাওয়ারে চলে যাবে। তাহলে 1 পাওয়ারটা লেখা লাগে না, আমরা জানি 1 লেখা লাগে না। আর এখানে ওয়াই আয়নের মোল সংখ্যা কত আছে? 2, সেটা হয়ে যাবে এর পাওয়ারে। ওকে, লিখে ফেললাম। এখন এদের ঘনমাত্রা তো আমরা নির্ণয় করে ফেলছি। P2+ এর ঘনমাত্রা কত পাইছি? 0.25। ওকে, এর সাথে গুণ হবে কত? 0.05। ঠিক আছে, এইবার দেখো এর পাওয়ারে কত আছে একটু খেয়াল করবা। আয়নিক গুণফলে এখানে যে মোল সংখ্যাটা থাকবে সেটা ঘনমাত্রার পাওয়ারে চলে যাবে, এটা মনে রাখো। তাহলে আমরা যেহেতু ওয়াই আয়নের ঘনমাত্রা পাইছি 0.05 আর এখানে পাওয়ারে কত আছে? 2, সুতরাং এই 2টার এই পাওয়ারটা এর উপরে দিয়ে দেবো। ওকে, এখন এটার আমরা ক্যালকুলেশন করে ফেলি। (6.25 × 10⁻⁻4). আচ্ছা, এখানে আমি কিন্তু কোনো একক ইউজ করছি না দ্রাব্যতা গুণফলের। আমাদের দেখো দ্রাব্যতা গুণফলের একক যেহেতু দেওয়া ছিল না, আমরা আয়নিক গুণফলে কোনো একক ইউজ করছি না, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল দেওয়া ছিল এটা, আয়নিক গুণফল দেওয়া পেয়ে গেছে এটা। আমাদের কথাটা কি, অদক্ষেপ পড়বে নাকি পড়বে না, এই তো। এই জন্য আমরা আয়নিক গুণফলটা নির্ণয় করে নিছি। এখন অদক্ষেপ পড়বে কি পড়বে না তার একটা সুন্দর শর্ত আছে। শর্তটা কি দেখো, তার জন্য আমি একটা কাজ করে নিতে পারি। দেখো কোন ক্ষেত্রে অদক্ষেপ পড়বে, কোন ক্ষেত্রে অদক্ষেপ পড়বে না, সেটার জন্য একটা বেসিক আমি দেখাই দিতে পারি। সেটা হলো, দেখো আমি যদি এরকম হয় যে কোনো একটা দ্রবের আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হয়, আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে? অদক্ষেপ পড়বে। আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে? অদক্ষেপ পড়বে। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হয় তাহলে এখানে বুঝে নিতে হবে ওই দ্রবণটা
সম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হয়, অর্থাৎ এই দুইটা পাত্রের মিশ্রণ যখন মানে এই দুইটা পাত্র দ্রবণকে যখন এই পাত্রের মধ্যে মেশানো হবে, মেশানোর পর যদি দেখা যায় এর আয়নিক গুণফল এর দ্রাব্যতা এই নির্দিষ্ট দ্রবের দ্রাব্যতা গুণফলের সমান হয়ে গেছে, তখন বুঝতে হবে এই মেশানোর পর এই পাত্রের মধ্যে মিশ্রিত দ্রবণটি হবে একটি সম্পৃক্ত দ্রবণ। এর কোনো অদক্ষেপ পাওয়া যাবে না, অর্থাৎ পাত্রের তলানিতে কোনো কিছু জমা হবে না বা অদ্রবণীয় রূপে কেউ এর মধ্যে থাকবে না, পুরো দ্রবণটাই হবে একদম স্বচ্ছ মিশ্রিত দ্রবণ। ঠিক আছে, তাহলে এখানে এটা হবে সম্পৃক্ত দ্রবণ, এটা একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, আর যদি এমন হয় যে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল অপেক্ষা কম হচ্ছে, তাহলে বুঝে নেবা সেটা অসম্পৃক্ত দ্রবণ। সেটা কি? অসম্পৃক্ত দ্রবণ। তোমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে হয়তো জানো, যদি না জেনে থাকো বললে আমি এই উপর একটা ক্লাস নিয়ে নিতে পারি। ওকে, তাহলে এই যে অদক্ষেপ পড়বে বা কখন অদক্ষেপ পড়বে না, যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের সমান হয় তাহলে অদক্ষেপ পড়বে না, এটা সম্পৃক্ত দ্রবণ। যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল অপেক্ষা কম হয় সেখানেও অদক্ষেপ পড়বে না, সেটা অসম্পৃক্ত দ্রবণ। তাহলে কখন অদক্ষেপ পড়বে? যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয়। তাহলে আমরা একটু এখানে চেক করে দেখি যে অদক্ষেপটা পড়ছে কিনা বা পড়বে কিনা। দেখো আমাদের এখানে দ্রাব্যতা গুণফল দেওয়া ছিল 1.1085 × 10⁻⁸, আর আমরা আয়নিক গুণফলে কত পাইছি? 6.25 × 10⁻⁴। অবভিয়াসলি তো আমরা যদি তুলনা করে থাকি যে 1.85 × 10⁻⁸, এটা আমরা তুলনা করতে সবাই পারি, তাই না, ম্যাথমেটিক্সের। যে এই 10 ডিজিটের অর্থাৎ বাম পাশে যে অংশটুকু আছে, আমরা বই সাইন্টিফিক মেথডে এটা লিখছি, এই অংশে দেখো দশমিকের বাম দিকে একটা ডিজিট, এরও দশমিকের বাম দিকে একটা ডিজিট। ঠিক আছে, যদি দশমিকের বাম দিকে সমান পরিমাণ ডিজিট থাকে তাহলে এই ক্ষেত্রে 10 ডিজিটের উপরে মানে 10-এর উপরে পাওয়ার যার যত কম সে ভ্যালুর দিক দিয়ে তত কম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে 10-এর পাওয়ার -8, এখানে 10-এর পাওয়ার -4, তাহলে -8 অবশ্যই -4 থেকে ভ্যালু কম। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পুরো এই 1.85 এই মানটা এই 6.25 × 10⁻⁴ থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি এখানে আয়নিক গুণফলের মানটা বেশি, দ্রাব্যতা গুণফলের মানটা কম। যেহেতু আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল অপেক্ষা বেশি আছে ওই দ্রব্যের, তাহলে অবশ্যই এখানে অদক্ষেপ পড়বে। ওকে, তাহলে আমি লিখতে পারি লাস্টের কথাটা ওই লিখতে পারি, যেহেতু KIP KSP থেকে বেশি, সুতরাং বা সেহেতু PY2 এর অদক্ষেপ পড়বে। অর্থাৎ এই পাত্রের মধ্যে দুইটা পাত্রের দ্রবণকে মেশানোর পর যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে, বিক্রিয়ায় যে PY2 তৈরি হবে, সে অদ্রবণীয় রূপে পাত্রের তলানিতে বা দ্রবণের মধ্যে নিমজ্জিত অবস্থায় অদক্ষেপ রূপে থাকবে। ওকে, তাই এইভাবে আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। যদি তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো আশা করি তোমরা পারবা। ওকে, এর সঙ্গে তো আরও অনেক ম্যাথমেটিক্স আছে, পরবর্তী ক্লাসে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।